হচ্ছে ই করবানি, ওই যে ভিডিও আর অডিও রেকর্ড করে পরে মার্জ করে দিয়ে দিবানি, সমস্যা নেই। একটা ব্যবস্থা হবে না যখন ক্লাস নেওয়া শুরু করছি। ওকে স্যার, যেটা তোমাকে বলতেছিলাম, হ্যাঁ দেখো তোমাদের মনে আছে কিনা যে কোথায় কোনটা পজিটিভ নেগেটিভ তো জানো। আমি আরেকবার একটু এই কোনায় লিখি, এগুলো সবাই মুছে ফেললাম। দেখো এখানে সবাই পজিটিভ, এখানে সাইন আর কোসেক পজিটিভ, এটায় ট্যান আর কট পজিটিভ, এখানে হচ্ছে কজ আর সেক পজিটিভ। আমি তোমাদের মাত্র বলতেছি তোমাদের কাজ হচ্ছে সাইন মাইনাস থিটাটা পজিটিভ নাকি নেগেটিভ এটা আমরা দেখবো। হ্যাঁ দেখো তো সাইন কোথাও যদি কিছু না থাকে এটাকে আমরা 0 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি, কারণ তো এখানে কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ মাইনাস থিটাকে আমি 0 ডিগ্রি মাইনাস থিটা লিখতেছি। এবার একটু খেয়াল করো তো 0 ডিগ্রি মাইনাস, আচ্ছা আমি সরি আমার বাসা থেকে একটা ফোন আসছে, 1 মিনিট। হ্যাঁ আকাশ, ও আচ্ছা আমি তো অনলাইন ক্লাস দিচ্ছি, আমি বের হয়ে দিচ্ছি, আমার খেয়াল ছিল না। ঠিক আছে আচ্ছা যেটা বলতেছিলাম, দেখো 0 ডিগ্রি মাইনাস থিটা, স্যার 0 ডিগ্রি কোথায়? এখানে না, 0 ডিগ্রি তো এই জায়গায়। যদি এখানে 0 ডিগ্রি হয় 0 ডিগ্রি মাইনাস থিটা কোথায় নামবে? এখান থেকে 0 ডিগ্রি। যদি পজিটিভ হইতো তো উপরে যাইতাম, মনে আছে? যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হয় উপরে যাইতাম, বাট যদি মাইনাস হয় তখন কোন দিকে যাব? নিচের দিকে। 0 ডিগ্রি মাইনাস মানে 0 থেকে কম কোন দিকে হবে? নিচের দিকে হবে। এখন এই কোঅর্ডিনেটে কারা কারা পজিটিভ? কজ আর সেক, সাইন তো নেগেটিভ, তার মানে কি এই কোণটা মাইনাস সাইন থিটা হবে। সো একমাত্র যখন তোমরা অঙ্ক করতাম তখন তোমাদের ওই সূত্র দেওয়া আছে, sin minus theta is equal to minus sin theta, cos minus theta is equal to cos theta, tan minus theta is equal to minus tan theta, cot minus theta is equal to হচ্ছে minus cot theta, তারপরে sec minus theta is equal to sec theta, আর cosec minus theta is equal to হচ্ছে minus cosec theta। দেখো এর মধ্যে শুধুমাত্র দুইটা, একটা হচ্ছে cos, একটা হচ্ছে sec, এই দুটো বাদে বাকি সবার ক্ষেত্রে মাইনাস সামনে চলে আসবে, আর cos আর sec এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস, আর cos আর sec এর ক্ষেত্রে হচ্ছে তোমার মাইনাসটা চলে যাবে। স্যার এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো, না হলে হচ্ছে আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে যাব। দেখো আমাদের কি মনে সমস্যা কোনো? না ভাইয়া, ওকে অল ওকে। ওকে তাই সমস্যা নেই। দেখো আমরা কি শিখলাম? প্রথমে হচ্ছে যে অনুপাতগুলো শিখলাম, তারপরে হচ্ছে কোন কোয়ান্টে কারা পজিটিভ কারা নেগেটিভ, তারপরে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে কোনকে চেঞ্জ করব এটা আমরা শিখছি। এবার আমি একটু বড় অঙ্কে যাব, ঠিক আছে? আমাদের বইয়ের অঙ্কে। এবার ত্রিকোণমিতি করতে গেলে সূত্র মুখস্থ করতেই হবে স্যার, সূত্র মুখস্থ করার কোনো বিকল্প নাই। ত্রিকোণমিতি, অন্তরীকরণ, এগুলোতে আপনি সূত্র মুখস্থ না করে আসলে আমি যতই আপনাকে বুঝাই দিই, যাই করি না কেন, কোনো লাভ নাই। সো আপনাকে সূত্র মুখস্থ করতেই হবে। আমার সাথে দুইজন কথা বলছিলাম যে ভাই আমরা সূত্রকে এর মধ্যে মুখস্থ করবো কিনা,
বাট আসলে সূত্র না পড়ে পড়ে মুখস্থ করা যায় না। সূত্র হচ্ছে তোমার অঙ্ক করতে করতে মুখস্থ হবে। ধরো একটা অঙ্ক আমি ধরি, হ্যাঁ, তোমাদের বইয়েই আছে, sin n pi plus minus 1 to the power n pi by 6। তোমাকে বলছে যে এই কোণের মানটা বের করতে হবে যখন যখন n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। স্যার আপনি কোন বই ফলো করতেছেন? আচ্ছা, আমি হচ্ছে যে অঙ্কটা প্রথম ধরলাম সেটা হচ্ছে অক্ষরপত্র বইয়ের। তোমাদের টেনশন নাই, তোমরা যারা হচ্ছে ওই যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের জন্য স্যার আমরা কিতাব স্যারের বই ফলো করব। কিতাব স্যারের বইয়ের যত অঙ্ক তোমাদের এসএসসি লেভেলের জন্য লাগবে সেগুলো আমরা ফলো করব। বাট যেগুলো হচ্ছে অ্যাডমিশন ছাড়া কোথাও আসে না ওগুলো বাদ। ওকে, যেটা বলতেছিলাম যে এই কোণের মানটা আপনাকে বের করতে হবে, সাইন এই কোণের মানটা আপনাকে বের করতে হবে যখন যখন n ধনাত্মক পূর্ণ সংখ্যা। যারা পূর্ণ বই আছে, যারা পূর্ণ বই কিনছো দেখবা এখানে আছে হচ্ছে n পূর্ণ সংখ্যা, ধনাত্মক কথাটা নাই। আচ্ছা, পূর্ণ সংখ্যা তিন প্রকার, ঋণাত্মক, শূন্য আর ধনাত্মক। নাইটের যখন পড়ছিল বাস্তব সংখ্যা ওইখানে সংখ্যা দেখা যাচ্ছে না, আবার বলেন। উপরে দেখা যাচ্ছে না। ও আচ্ছা, আমি তো মেলার উপর লিখে ফেলছি। ওয়েট, এইরকম দেখা যায় তাই বলো? দাঁড়াও, আমি লিখে নিই। আচ্ছা, দেখা যাচ্ছে না, ঠিক আছে, তাহলে আমি নিচে লিখলাম, নিচে লিখি, এখানে লিখি স্যার এটা কি বই অঙ্ক? n pi plus minus 1 to the power n pi by 6। এবার ঠিক আছে, এবার দেখা যাচ্ছে জি স্যার। যখন n ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখো স্যার আমরা কি এখন ষষ্ঠ অধ্যায়ে আছি? বুঝি নাই? স্যার আমরা কি ষষ্ঠ অধ্যায়ে? আমরা 7a তে, সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায় 7। ওকে স্যার এই অঙ্কটা কোথায় পাবো? এটা হচ্ছে, আচ্ছা আমি নাম্বার সহ দিয়ে দিই, ঠিক আছে? এটা হচ্ছে অক্ষরপত্র বইয়ের, আমি নাম্বার সহ দিয়ে দিই। 1 4 নাম্বার অঙ্ক, কিতাব স্যারের বইও আছে অঙ্ক, টেনশন নেই। যাদের কাছে কিতাব স্যারের বইটা হচ্ছে আমার এই জায়গায় আমার বাসায় রয়ে গেছে, নাম্বার বলতে পারতেছি না। এটা হচ্ছে অক্ষরপত্র বইয়ের 1 4 নাম্বার অঙ্ক, ঠিক আছে? দেখো এই অঙ্কটা আমি বলছি দুই টাইপের বই, যাদের কাছে পুরনো বই আছে ওদের কাছে ধনাত্মক কথা লেখা নাই। অক্ষরপত্র বইয়ের 1 4 নাম্বার বুঝি নাই? 1 4 7 কত ভাইয়া? 7 পয়েন্ট কত? 7.8 ভাইয়া দেখা যাচ্ছে না এখানে, স্ক্রিনের উপরে দেখা যাচ্ছে। 1 4 ওকে ওকে 7 1 4, ঠিক আছে? কি বলতেছি, এই যে অঙ্কটা এটার মান আপনাকে বের করতে হবে যখন n ধনাত্মক পূর্ণ সংখ্যা। খেয়াল করো, ধনাত্মক পূর্ণ সংখ্যা তিন রকম, ঋণাত্মক, 0, ধনাত্মক। যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে শুধু 1 থেকে শুরু হবে আমাদের কাজ, বাট যদি শুধু পূর্ণ সংখ্যা বলতো আমাকে মাইনাস এবং 0 দুটো হিসাব করা লাগতো। এবার কথা হচ্ছে ভাইয়া আমাকে বলছে n ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমি কি n এর মান 1 2 3 4 বসানো শুরু করব? এত মান বসানো সম্ভব? ভালো করে বুঝুন, আমাকে এর মান বের করতে বলছে। নিয়ম অনুসারে কি n এর মান বসে দেখবো আমি, ভাই n তো ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি 1 থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত। এখন a মান তো আমার দ্বারা বের, এটা একটা করে বসানো সম্ভব না। তখন আমরা কি করব, এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে দুটো অংশে ভাগ করব, জোড় আর হচ্ছে বেজোড়। কি বললাম, পুরো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে দুটো অংশে ভাগ করব, জোড় আর হচ্ছে বেজোড়। ধরো আমি তাহলে জোড় নিচ্ছি, n = 2m হলে m এর মান যে কোনো সংখ্যা হতে পারে, 1 2 3 4 যা ইচ্ছা তাই হইলে। দেখো তো আমরা জোড় মান এভাবে লিখি না, 2n দ্বারা জোড় প্রকাশ করতাম। এখন ধরো আমি কি করব, n এর মান জোড় নিব। আমি 1 2 3 4 নিচ্ছি না কিন্তু, কারণ এত মান বসানো সম্ভব না, ইনফিনিটি পর্যন্ত এত মান তো বসানো সম্ভব না। সো আমি এটাকে দুটো অংশে ভাগ করব, জোড় অংশ আর হচ্ছে বেজোড় অংশ।
আমি n এর মান জোড় নিব, যখন জোড় নিব খেয়াল করো তো আমি এখানে জোড় বসাই দিই, n এর জায়গায় 2m বসাই দিছি, -1 টু দি পাওয়ার 2m পাই বাই 6, 2m পাই থাক এটা দেখো। আমরা কি জানি -1 এর পাওয়ার যদি জোড় হয় এটা +1 হয়ে যায় না, মনে রাখবা -1 এর পাওয়ার যদি জোড় হয়, জোড় এটা হচ্ছে +1, আর -1 এর পাওয়ার যদি বেজোড় হয়, বেজোড় এটা হচ্ছে -1। তার মানে এই 2m তো জোড়, তার মানে এটাও কি হচ্ছে +1, মানে +π/6, +π/6। এবার একটা জিনিস খেয়াল করো স্যার, আমি একটু আগে যেটা বলতেছিলাম যে আমরা প্রথমে এইটুক দেখি, দেখো পাই অথবা π/2 প্লাস সামথিং যদি থাকে আমরা কি করব, দেখব যে অনুপাতটা চেঞ্জ হবে কিনা। দেখো আমি কি বলছিলাম 90 এর হিসাব করতেছিলাম না, আমি 90 এর জোড় বা 90 এর বেজোড়, দেখো তো 2m পাই, 2m পাই। স্যার হ্যাঁ স্যার, স্যার একটু ফার্স্ট থেকে বোঝান, ভিডিওটা অফ ছিল এতক্ষণ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আবার প্রথম থেকেই বলতেছি। ওয়েট, দেখো আমি এই অঙ্কটা সমাধান করব বলছি, এইটাতে আমার n এর মান বলছে হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা? 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। এখন 1 থেকে ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা n এর মান এখানে বসে বসে মান বের করা সম্ভব না, এত মান। তখন আমি কি করছি, এই পূর্ণ সংখ্যাকে দুটো অংশে ভাগ করছি, একটা জোড় একটা হচ্ছে বেজোড়। এখন ধরো জোড়কে আমরা কি দ্বারা প্রকাশ করি, 2 এর গুণিতকে জোড়, m এর মান 1 2 3 4 যা ইচ্ছা বসাও, 2 এর গুণিতক হচ্ছে জোড়। সো m সমান 2m আমি যেখানে যেখানে m ছিল বসাই দিছি। এখন -1 এর পাওয়ার যদি জোড় হয়ে যায় তখন সেই মানটা হচ্ছে 1, -1 এর পাওয়ার জোড় হলে 1, -1 এর পাওয়ার বিজোড় হলে সেটা হচ্ছে -1। সো দেখো আমি ভাইয়া সরি টু সে বুঝি নাই। বলো ভাইয়া বুঝি নাই। কোথা থেকে বুঝো না, কোন লাইন পর্যন্ত বুঝছো তাই বলো আগে। ভাইয়া এই যে পূর্ণ সংখ্যা পর্যন্ত না, এরপরে একটু যদি বলতেন সেটা আচ্ছা, ভালো হতো। পূর্ণ সংখ্যা পর্যন্ত বুঝছো তারপরে বুঝো না, তাই তো? ধরো জি ভাইয়া। আচ্ছা আমি একটা কাজ করি, ধরো এই পূর্ণ সংখ্যা কোথা থেকে শুরু, 1 থেকে শুরু না। ধরো n এর মান আমি 1 বসালাম, n এর মান যদি 1 হয়, এই sin এর মান, এই n এর মান 1 হলে এটা কত হয়ে যাবে, পাই। 1 ইনটু পাই মানে পাই, -1 এর পাওয়ার হচ্ছে 1, এটা কত, পাই বেশি। দেখো আমি কি করছি, যেখানে যেখানে n আছে এখানে 1 বসাইছি, আমার কাজই তাই, আমার 1 থেকে শুরু করে প্রত্যেকটা মান বসানো উচিত। এখন যখন আমি বসাবো আমি মাত্র কি বললাম যে ভাই -1 এর পাওয়ার যদি জোড় হয় সেটা +1 হয়ে যাবে, কিন্তু -1 এর পাওয়ার যদি বেজোড় হয় এটা কি হয়ে যাবে, -1। দেখো তো -π/6 না, খেয়াল করো -π/6। এখন এই বলতে কোনো সমস্যা? ওকে, সমস্যা নেই। না ভাই এটা ক্লিয়ার, একদম বুঝছি। আচ্ছা এবার খেয়াল করো, এই যে π/2 না, π/2 সরি এটা হচ্ছে পাই, পাইকে আমি 2 ইনটু π/2 লিখতে পারি। দেখো তো একটু যখন অঙ্ক বোঝাচ্ছিলাম আমি কি বলছিলাম, 90 π/2 90 একই কথা, π/2 মানে 90 ডিগ্রি যদি বেজোড় গুণিতক হয় তাহলে অনুপাত চেঞ্জ হবে না, বুঝছো এই কথা? দেখো তো তার মানে কি পাই যেখানে থাকবে মনে রাখবা, যেখানে পাই দেখবা পায়ের সাথে কেস জানাই দরকার নেই, পায়ের সাথে যা ইচ্ছা থাক অনুপাত চেঞ্জ হবে না। পাই থাকলে অনুপাত চেঞ্জ হয় না, কারণ পাই মানেই তো 2 ইনটু π/2, মানে 90 এর জোড় গুণিতক, অনুপাত চেঞ্জ হবে না, তার মানে sin π/6 এ থাকবে। এটা কোন পয়েন্টে বসে, দেখো তো পাই মাইনাস, খেয়াল করো এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 0, এটা π/2, এটা পাই, এটা 3π/2। দেখো তো পাই মাইনাস, পাই মাইনাস কোন পয়েন্টে বসছে, দ্বিতীয় পয়েন্টে। সাইন কি, সাইন হচ্ছে পজিটিভ, তার মানে কি sin π/6 মানে 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান কত, হাফ। এটা তো বুঝছো যে ভাই n এর মান আমি 1 বসাই হাফ পাইছি, এটা কোনো সমস্যা কারো? না ভাইয়া বুঝছি। যদি সমস্যা না থাকে এবার খেয়াল করো আপনার অ্যাকচুয়ালি কাজ কি, এই n এর মান আবার 2 3 4 5 6 7 8 বসাইতে বসাইতে ইনফিনিটি পর্যন্ত যাওয়া, বাট এটা কি তোমার দ্বারা সম্ভব? এই অঙ্কটা কোনোভাবে সম্ভব না। তখন আমি কি করব, আমি এই যে
পুরো পূর্ণ সংখ্যা না 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, এই পূর্ণ সংখ্যা আমি দুটো অংশে ভাগ করব। এই পুরো পূর্ণ সংখ্যাকে আমি দুইটা অংশে ভাগ করব, একটা হচ্ছে তোমার জোড় সংখ্যা যেগুলো আছে সেগুলো, একটা হচ্ছে বিজোড় সংখ্যা যেগুলো আছে সেগুলো। এখন জোড় সংখ্যাকে তুমি কি দ্বারা প্রকাশ করো? 2 এর গুণিতকগুলো জোড়, যেমন 2 4 6 8 এগুলো জোড়, আমরা এটাকে 2n দ্বারা প্রকাশ করতাম, মনে আছে? আর বেজোড়কে 2n + 1 বা 2n - 1, মানে ধরো n এর মান ধরো 3, 3 দুগুণে কত? 6, 6 এর আগে 5 ও 6 এর আগে 5 কি বেজোড়, 7 কি বেজোড়, তার মানে 2n + 1 ও বেজোড়, 2n - 1 ও বেজোড়। এটা কি বোঝা গেছে? যদি বোঝা যায় খেয়াল করো, এবার আমি n এর মান একবার জোড় বসাবো, একবার হচ্ছে বেজোড় বসাবো। কি বললাম? n এর মান হচ্ছে আমি একবার জোড় বসাবো, এবং তো কোনো সমস্যা স্যার? ওকে, সমস্যা না থাকলে খুবই ভালো। আমি ধরো n এর মান একবার জোড় বসাবো। দেখো n সমান তো 12 লেখা যায় না, তাহলে আমি 2m লিখছি, 2m দ্বারা আমি জোড় বোঝাচ্ছি। n এর মান যদি জোড় হয়, তখন যেখানে যেখানে n আছে ওখানে আমি 2m বসাই দিব, যেখানে যেখানে n আছে ওইখানে আমি 2m বসাই দিছি। এবার খেয়াল করেন, এই 2m পাই এখানেই থাকবে, -1 এর পাওয়ার জোড়, আমি একটু আগে বলছিলাম -1 এর পাওয়ার জোড় হইলে, -1 এর পাওয়ার জোড় হলে সেটা হয়ে যায় হচ্ছে +1, আর -1 এর পাওয়ার বেজোড় হইলে ওটা হয়ে যায় -1, তার মানে এটা কত? +π/6, এটা হচ্ছে +π/6। এবার আমি একটু আগে বলে আসলাম না, এই জায়গাটায় যদি কোথাও পাই থাকে অনুপাত পরিবর্তন হবে না, পায়ের সাথে কি আছে আমার জানাই দরকার নেই, পায়ের সাথে কি আছে আমার জানার কারণ পাই নিজেই তো π/2 এর মানে 90 এর জোড় গুণিতক, তাহলে অনুপাত পরিবর্তন হবে না, সাইন থেকে যাবে sin π/6। শুধু আমি দেখব এটা কোন কোঅর্ডিনেটে পড়ছে, ধরো এটা খেয়াল করো, এটা π/2, এটা হচ্ছে পাই, এটা 0, এটা হচ্ছে পাই, তার মানে কি এটা 2π, খেয়াল করো এটা হচ্ছে π/2, এটা পাই, এটা 3π/2, এটা কি 2π। তুমি যখন এখানে 2m পাই আছে, m এর মান জানার দরকার নাই কত, ধরো m এর মান 2 3 4 যা ইচ্ছা, ধরো m এর মান 1, তার মানে কত 2π, 2m পাই মানে কত 2π, তার মানে এটা এখানে এসে থামবে। ধরো m এর মান 2, তার মানে 4π, 4π কোথায় দেখো, 2π এখানে, 3π এখানে, 4π এখানে, যে দেখবার 2π আছে না, 2π এর সে যত গুণিতক হোক না কেন সে এখানে এসে থামে, প্লাস, তার মানে কি প্রথম কোঅর্ডিনেট যে পড়বে, প্রথম কোঅর্ডিনেট সাইন কি পজিটিভ, তার মানে এই মানটা প্লাস, তার মানে কত হাফ হচ্ছে आंसर। দেখো আমি একবার অন দিয়ে দেখালাম, এটা না দেখালেও চলবে, এটা দেখাইতে হবে এমন কোনো কথা নাই, আমি তোমাদের বোঝানোর জন্য দেখাইছি। জোড় দিয়ে দেখাবা, আবার হচ্ছে বেজোড় দিয়ে দেখাবা। বেজোড় দিয়ে কিভাবে দেখাবা? দেখো ধরো n এর মান যদি তুমি বেজোড় না, তুমি 2m + 1 দাও, m এর মান যা ইচ্ছা হোক, m এর মান 2, 2 দুগুণে 4 1 5, m এর মান 1 হোক, 2 কে 2 আর 1 3, তার মানে কি n বেজোড় হয়ে গেল না? যদি n এর মান বেজোড় হয় তবে এখানে বসায় দাও n এর জায়গায় 2m + 1π -1 টু দি পাওয়ার 2m + 1π/6 করলাম এটা আমরা। এবার আমি প্রথমে কি করব, এটাকে গুণ করে দিব, এই পাই 2m এর সাথে গুণ করলে 2m পাই প্লাস পাই, -1 এর পাওয়ার বেজোড়, তার মানে কি এটা মাইনাস হয়ে যাবে না স্যার? দেখেন তো একটু ওই লিখে দিছিলাম আমি, -1 এর পাওয়ার বেজোড় হলে মাইনাস হয়ে যায়, মানে -π/6। এবার এই অঙ্কটা করার জন্য আমি প্রথমে কি করব, এই কোণটা একটু আলাদা করে নিব, এই কোণটাকে যে আলাদা করে নিই, খেয়াল করেন তো 2m পাই প্লাস থিটা, এটাও কি ছিল 2m পাই প্লাস থিটা, 2m পাই কোন কোঅর্ডিনেটে পড়বে দেখেন তো, একটু আগে বলছিলাম না 2m পাই, তার মানে ঘুরে এখানে আসবে, প্লাস তার মানে কি ফার্স্ট কোঅর্ডিনেটে পড়ে, দেখো তো 2m পাই প্লাস থিটা, এখানে থিটা ধরবো, 2m পাই প্লাস থিটা, তার মানে এটা ফার্স্ট কোঅর্ডিনেটে পড়বে, এটা হয়ে যাবে sin
পাই মাইনাস পাই বাই 6 মানে এই পুরোটাকে থিটা ধরছিলাম 2m পাই প্লাস থিটা কি হয়ে যাবে sin থিটা হয়ে যাবে আগের মতো এখানে যা করছিলাম বুঝতে পারলে এটা বুঝতে পারবা যদি এটুকু বুঝে থাকো দেখো আমি আবার ছোট করব এটাকে পাই আছে না আমি একটু আগে বলছিলাম পাই থাকলে অনুপাত কখনোই পরিবর্তন হবে না কারণ পাই নিজেই 90 এর জোড় গুণিতক তার মানে কি sin পাই বাই 6 কোন কোয়াড্রেন্টে পড়ে দেখো তো পাই দেখো এটা হচ্ছে 0 এটা হচ্ছে পাই এটা হচ্ছে পাই বাই 2 এটা হচ্ছে 3 পাই বাই 2 তার মানে এখানে যখন পাই পাই মাইনাস কোন কোয়াড্রেন্টে পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্টে হ্যাঁ এখানে তো সাইন পজিটিভ তার মানে এই মানটাও কত হাফ দেখো এই অঙ্কের জোড়ের জন্য মান পাইছি আমি হাফ বেজোড়ের জন্য মান পাইছি কত হাফ তার মানে ভাইয়া এই লাস্টে সম্পূর্ণ বুঝি মান নাই কত half। এবার অঙ্কটা আমাকে বলো কে কে বুঝছো কে কে বুঝো নাই মানে কে কে বুঝো নাই তাই বলো ভাইয়া লাস্টে হাফের আগে যেটা পাই মাইনাস করা হয়েছে ওইটা বুঝি নাই ও আচ্ছা এইটা এইটা এর নিচেরটা ভাইয়া এটা 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 আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই যে পাই মাইনাস পাই বাই 6 কি করে আসলো তাই তো জি ভাইয়া এটা কিভাবে আসলো এটা না মানে ওইটা যে কোয়ান্টা মানে কোয়াড্রেন্টটা পিছনে গেল ওইটা ও আচ্ছা আচ্ছা বুঝছি দেখো আমি বললাম যে পাই থাকলে তো সাইন পরিবর্তন হবে না এটা তো বুঝছো যে ভাই পাই মানে কি 2 পাই বাই 2 তার মানে পাই থাকলে সাইন সাইনই থাকবে সাইন পাই বাই 6 এখন কোন কোয়াড্রেন্টে পড়ছে এটা প্লাস নাকি মাইনাস হলো এটার কথা তো যে প্লাস কি করে আসলো জি ভাইয়া সেটাই হ্যাঁ এবার দেখেন খেয়াল করো দেখো 0 এটা পাই বাই 2 এটা হচ্ছে পাই এটা হচ্ছে 3 পাই বাই 2 এবার দেখো তো পাই মাইনাস না পাই কোথায় এই 0 থেকে ঘুরে এখানে আসলে একবার পাই হচ্ছে এক গুল্লি দেওয়ার পরে পাই মাইনাস মানে কি 180 থেকে একটু ছোট 180 থেকে দেখো 0 থেকে 180 পর্যন্ত তার মানে 180 ছোট কি একটু পিছনের দিকে না 180 থেকে তো বড় হইলে এই কোণটা এসে পড়ে যেত বাট 180 থেকে ছোট মানে কি সে একটু পিছনের দিকে ধরো 170 180 থেকে ছোট বলতেছি আমরা দেখো এই পুরো মানটাকে বলতেছি 180 থেকে ছোট সেটা ধরো 170 160 150 যে কোনো কিছু এখন সেটাকে এই সেকেন্ড পয়েন্টে করে না সেকেন্ড পয়েন্টে কারা কারা পজিটিভ সাইন আর কোসেক পজিটিভ এই জন্য বললাম যে এইখানে সাইন পজিটিভ হয় মনে রাখবা যে এমনি মাইনাস আসবে না ধরো আমি 2 পাই প্লাস 3 লিখছি 2 পাই প্লাস 3 লিখছি তার মানে কি এটা ঘুরে এখানে আসবে প্লাস মানে কি একটু বাড়বে প্লাস হলে একটু বাড়বে আর ধরো 2 পাই মাইনাস 3 লিখলাম তখন এখানে এসে সে উপরে যাবে না একটু নিচে নামবে এই কথার মানে কি সে 2 পাই থেকে হালকা একটু ছোট আর এই কথার মানে হচ্ছে যে সে পাই থেকে হালকা একটু ছোট ধরো পাই আমি এখানে ঘুরে আসছি তার থেকে একটু ছোট মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ সাইন আর কোসেক পজিটিভ তার মানে এই সাইন এখানে কি হবে পজিটিভ হয়ে যাবে এই জন্য সাইন পাই বাই 6 সাইন 30 এর মান হচ্ছে হাফ আচ্ছা আমি একটু দেখি কারা কারা ক্লাসে আছে ক্লাসে মাত্র এই কয়জন কেন বাকি কিরা ক্লাস দেখতে পাচ্ছে না প্রথম দিন তো বোঝা যাচ্ছে না যে আসলে এরা ক্লাস কতখানি দেখতে পাচ্ছে কতখানি দেখতে পারতেছে না পরে আমি ক্লাস শেষে খোঁজ নিবানি সবার ওকে স্যার এবার মানে আজকে ঝামেলা হয়ে গেছে আমি টাইমলি শুরু করতে পারি নাই তো এটা প্রবলেম আশা করি কালকে থেকে সমস্যা হবে না তোমাদের কালকেও ক্লাস হবে তোমাদের অ্যাকচুয়ালি শনি সোম বুধ 9টায় ক্লাস হবে আর শুক্রবার টাইম বলে দিব শুক্রবার তোমরা একটু ঘুরতে ঘুরতে যাও তোমাদের একটু টাইম পরে বলে দিব আচ্ছা আরেকটা অঙ্ক করি আমরা ধরো এটা হচ্ছে অসীম স্যারের বইয়ে 2 এর 1 নাম্বার অঙ্ক 2 এর 1 দেখো এই অঙ্কটাই আছে sin 780 ডিগ্রি ইনটু cos 390 ডিগ্রি প্লাস
সাইন -330 ডিগ্রি ইনটু কস -300 ডিগ্রি। এই হচ্ছে অঙ্ক। দেখো এই হচ্ছে অঙ্ক, এটার মান আপনাকে বের করতে হবে। এখন দেখেন আপনি না এই কোণের মানও জানেন না, এই কোণের মানও জানেন না, এটাও জানেন না, এটাও জানেন না। সো আমরা এই যে প্রথম যে অঙ্কটা করতেছিলাম না, আমরা ওই যে অঙ্ককে তোমার হচ্ছে ছোট করে দিয়েছিলাম কোণকে, আমি এখানেও তাই করব। বাট তার আগে এই যে মাইনাস দুটো আছে না, এই মাইনাস দুটোকে সরায় আসি। দেখো তো সাইন 780 ডিগ্রি থাকলো এখানে, এটা cos 390 ডিগ্রি। সাইন মাইনাসের সমান সমান কি? মাইনাস সাইন থিটা না? সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা। cos মাইনাস থিটা সমান সমান কি? শুধু cos থিটা। একটু আগে আমি পড়াচ্ছিলাম cos মাইনাস থিটা সমান সমান শুধু cos থিটা। এবার কি করব? অঙ্কটা ছোট করব। কার সাপেক্ষে? 90 এর সাপেক্ষে। খেয়াল করো তো 780 সবচেয়ে কাছের কোন মান 90 দ্বারা বিভাজ্য? 8 নং 72 মানে কি 720। 8 গুণ 90 করে দেখো 720 আসে, মানে 8 গুণ 90 720 প্লাস 60, এটা হচ্ছে 780। খেয়াল করবা যে আমি কি করব, এই 780 সবচেয়ে কাছের কোন সংখ্যা 90 দ্বারা বিভাজ্য? 720। 8 নং 72 মানে 8 গুণ 90 দিয়ে আমি 720 পাবো, 720 এর সাথে 60 যোগ করলে আমি 780 পাবো। এবার দেখো একই ভাবে 390 এর সবচেয়ে কাছের কোন সংখ্যা 90 দ্বারা বিভাজ্য? 4 নং 36 মানে 360 সবচেয়ে কাছে, তাহলে 4 ইনটু 90 প্লাস 30 ডিগ্রি, প্লাস 30 ডিগ্রি। তাহলে কি এই যে 360 প্লাস 30 390 হয়ে গেল। একই ভাবে আমি দেখব এখানেও সবচেয়ে কাছের কোন মান 90 দ্বারা বিভাজ্য? দেখো তো আমি এখানে 270 নিতে পারি, আমি 260 নিতে পারি। দেখো 360 মাইনাস 30 কত? 330। 360 মাইনাস 30 330, তার মানে এটাকে আমি 4 ইনটু 90 মাইনাস 3 ডিগ্রি নিতে পারি। দেখো তো 4 9 36, 360 মাইনাস 30 হচ্ছে 330। একই ভাবে এটাকেও আমি 360 মাইনাস 60 ডিগ্রি নিতে পারি 300। তো সেটাও কি করলাম যে ভাইয়া আমি হচ্ছে প্রত্যেকটা মানকে ছোট করে নিছি, প্রত্যেকটা মানকে ছোট করে নিছি। এবার দেখো খেয়াল করো আমি যখন আমরা কি এখানে জোর বানানোর চেষ্টা করব? বুঝি না, বলি আবার বলেন। এখানে সবগুলাকে কি আমরা জোর রাখার চেষ্টা করব? দেখো এখানে হচ্ছে আমি জোর রাখতে পারছি বলে আমি চেষ্টা মানে করে ফেলছি। এখন জোর রাখলে আমার লাভ কি হয়? জোর রাখলে হচ্ছে আমার এই অনুপাতের পরিবর্তন হচ্ছে না, এই জন্য এটাকে আমি জোর রাখছি। বাট তোমার রাখতে হবে কোনো কথা নাই, তুমি যখন অঙ্ক আস্তে আস্তে অনেকগুলো করে ফেলবে না, তুমি এটা বিজোড় রাখলে কোনো সমস্যা নেই। এটাকে আমি এই অঙ্কটাকে আমি 3 ইনটু 90 প্লাস 60 লিখতে পারতাম, একই কথা আসতো। বাট তখন আবার কি হতো? অনুপাত চেঞ্জ হতো, বাট এই কোণের মান পরিবর্তন হতো। সেম অ্যান্সার, কোনো টেনশন করার দরকার নেই। তুমি জোর রাখো, তুমি জোর রাখো, প্রথমবার তো তুমি জোর রাখো যাতে করে অনুপাত পরিবর্তন না হয়। এবার দেখো যখন আমি জোর রাখছি সাইন সাইন থেকে যাবে, cos cos থেকে যাবে, এই সাইন সাইন থেকে যাবে, ওই ভাইয়া cos কিভাবে বুঝবো যে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে? বুঝি না হ্যাঁ। মানে যদি এখানে 60% দিতাম তাহলে অনুপাতটা যে চেঞ্জ হয়ে যাবে সেটা কিভাবে বুঝবো? আচ্ছা দেখো খেয়াল করো, এইটার কথা বলতেছি। এটা কত? 330 না? ধরো এটাকে যদি আমি এই না লিখে লিখতাম sin 3 ইনটু 90 প্লাস 60, দেখো তো কত আসে? 3 নং 27 270 প্লাস 60 কত? 330। এই যে 90 এর সাথে বীজগণিত আছে না, থাকলে কি হবে? sin cos হিসাবে একটু আগে পড়াইছিলাম, যদি আমি এটা বেজন দিয়ে নিতাম তো এটা অনুপাত পরিবর্তন হয়ে যাইতো, তখন এটা আসতো 60 cos 60 ডিগ্রি। বুঝা গেছে আমার কথা? জি ভাইয়া। ওকে ঠিক আছে। দেখো আমি সব লিখে যাচ্ছি, বাট আমি না চিহ্ন বসাইনি কোথাও। এবার চিহ্ন হিসাব করো। দেখো তো এই প্রথমটা কি? 8 গুণ 90, দেখো একবার 90 এখানে, দুইবার এই জায়গা, তিনবার এই জায়গা, চারবার হচ্ছে এখানে। 4 বার 90 ঠিক এখানে এসে থামে, 8 বার 90 কি এখানে এসে থামবে, প্লাস কোন কারেন্টে পড়ে? প্রথম কারেন্টে, এটা কি পজিটিভ। দেখো 4 ইনটু 90 সে 4 বার 90 এখানে এসে পড়ে, প্লাস এটাও প্লাস কারেন্টে পড়বে।
360 এর থেকে বড় যে কোনো মান ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, মানে 360 এর থেকে বড় মান যদি 90 থেকে ছোট হয়ে যায়, মানে এটা যদি 90 থেকে ছোট হয় এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, তার মানে এই দুটো অবশ্যই কি পজিটিভ। এবার দেখো তো এই জায়গাটায় খেয়াল করো, 4 গুণ 90, এই একটা 90, দুটো, তিনটা, এটা কি 60টা, 4 গুণ 90 মাইনাস কোন কোয়াড্রেন্টে এসে পড়বে বুঝলা? প্লাস হলে উপরে উঠবে, মাইনাস হলে কি নিচের দিকে নেমে আসবে। তার মানে কি এটা কোন কোয়াড্রেন্টে বসে? 4 নম্বর কোয়াড্রেন্টে সাইন কি নেগেটিভ, তার মানে এই মাইনাস আর এই সাইনের মাইনাসে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আবার এই জায়গা দেখো, এটা কি 4 গুণ 90 মাইনাস, তার মানে কি 4টা 90 এখানে থামবে, মাইনাস কি ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে, ফোর্থ কোয়াড্রেন্টে cos কি পজিটিভ, তার মানে এটা কি পজিটিভ। খালি আমাকে বলেন স্যার, এই যে আমি মাইনাস প্লাস লিখছি এইটাকে আপনারা কয়জন বুঝতে পারছেন? স্যার আমি বুঝতে পারি নাই। আবার বলি, হ্যাঁ খেয়াল করো, বললাম এটা তো মাইনাস, এসব বাদ, এটা তো অঙ্কের মাইনাস বসে গেল। এবার খেয়াল করো তো আমি কি বলছি, এটা কোন কোয়াড্রেন্টে পড়বে? অনুপাত চিহ্ন কোয়াড্রেন্ট হিসাবে তুমি একটু বুঝো, 4টা 90 মাইনাস, দেখো তো একটা 90 এই জায়গায় আসে না, এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, দুটো 90 কি এই জায়গায় আসে, এটা 180 ডিগ্রি, 3 নাম্বার 90 ঘুরলে তুমি এই জায়গায় আসবে 270 ডিগ্রি, 4 নাম্বার 90 ঘুরলে এই জায়গায় কি হলো? ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে। এখন দেখো ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে, যদি ফোর্থ কোয়াড্রেন্টে এসে পড়ে, ফোর্থ কোয়াড্রেন্টের সাইন কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, বুঝতে নেগেটিভ হলে পেরেছি স্যার। এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাওয়া উচিত? প্লাস। প্লাস, এই জন্য হচ্ছে প্লাস। আর যখন এইটা ফোর্থ কোয়াড্রেন্টে এসে পড়ে তখন এটা cos তো পজিটিভ, সো আমার এটা লেখার কিছু নাই। এবার দেখেন আপনি প্রত্যেকটা মান আপনার জানা উচিত, আপনি জানেন কিনা আমি জানি না। sin 60 এর মান কত? √3/2, √3/2, sin 30 এর মান হাফ, cos 60 এর মান হচ্ছে হাফ। এটাকে এবার যোগ করলে যা পাবা সেটা তোমার অ্যানসার। দেখো এটা স্যার হচ্ছে 1 আনসার। 4/4, অ্যানসার হচ্ছে কত? 1। বুঝা গেছে কি করব? ওকে স্যার দেখেন কি স্যার? এইভাবে হচ্ছে আমরা এই কোণগুলোকে ছোট করে নিব। দেখো ত্রিকোণমিতি তোমার বইয়ের সবথেকে ইম্পর্টেন্ট অধ্যায়, কারণ এই একটা অধ্যায়ের উপর 4টা অধ্যায় ডিপেন্ড করে, 7, 9, 10 আর সেকেন্ড পেপারের হচ্ছে 7 অধ্যায় বিপরীত ত্রিকোণমিতি। তোমরা তখন সেকেন্ড পেপারে যাও না, এই অধ্যায় না করে সেকেন্ড পেপারে যাও, মানে ওই সাথে পড়াও যাবে না। ঠিক আছে, বুঝাতে পারছি? এবার একটু জিনিস দেখবো, সেটা হচ্ছে যে আমি এতক্ষণ দেখো আমি ডিগ্রিকে ভাঙতেছিলাম, এবার রেডিয়ানে যাই, আমরা রেডিয়ানের অঙ্কে যাই, যে রেডিয়ানের অঙ্কগুলোকে কিভাবে ভাঙাবো। ছোট করে মুছে দিলাম এটা। আচ্ছা দেখো 2/5 cot pi/20 into cot 3pi/20 cot 5pi/20 into cot 7pi/20 cot 9pi/20। আচ্ছা এই হচ্ছে অঙ্ক। এবার আমার কাজ হচ্ছে আমি এই অঙ্কটাকে ছোট করব। হ্যাঁ দেখো এইটাকে দেখো, এই এতগুলো মান কি আছে, গুণ আকারে আছে, এটার মান আমাকে বের করতে হবে। এই অনুপাতগুলো সব গুণ আকারে আছে, আর মান বের করতে হবে। এখন মান বের করার জন্য সবার আগে যেটা করব, দেখবো যে কোনো মানকে ছোট করা যায় না। খেয়াল করো তো, এই 5 দ্বারা 20 কাটা যায় কত থাকে? pi/4 না? চলো আমি যদি এটাকে আমি লিখে দিলাম cot pi/20, এটা কিন্তু ইনটু cot 3pi/20, এটাকে আমি লিখতে পারি কত? pi/4 লিখতে পারি না? 5 আর 20 কেটে যায় 4। এখানে থাকে cot 7pi/20 cot 9pi/20। এবার এটা খেয়াল করো ভাই, আমাকে তো এতগুলো মান গুণ করতে বলছে, এর মধ্যে এই মানটা কিন্তু আমি জানি,
cot পাই বাই 4 মানে cot 45 এর মান হচ্ছে 1, তাহলে এই মানটা একটু পরে 1 বসাই দিব। বাট ভাই এগুলাকে আপনি গুণ করবেন কি করে? তো ক্যালকুলেটর না ধরে গুণ করে দিলাম। মনে রাখবা তোমরা আগে দেখে আসছো tan থিটা আর যদি cot থিটা গুণ দিই, খেয়াল করো তো, আমি যদি tan থিটা আর cot থিটা গুণ দিই, cot কে 1/tan লেখা যায়, তখন এই tan tan কেটে যায় কত আসে 1। তাহলে যদি তুমি কোনোভাবে এই cot গুলোকে দুটো cot রেখে দুইটা cot কে tan বানাইতে পারো, তবে tan আর cot গুণ হয়ে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। একটু খালি খেয়াল রাখো যে আমি যদি কোনোভাবে এই cot রে tan পাই বাই 20 বানাই ফেলতে পারি, cot পাই বাই 20 আর tan পাই বাই 20 যদি বানাই ফেলতে পারি, তাহলে হচ্ছে এই দুটো গুণ হয়ে 1 হয়ে যাবে। দেখো কোণ যদি সেম থাকে tan আর cot গুণ হয়ে 1 হয়ে যায়। এটা এমসিকিউর জন্য মনে রাখবা, করতে করতে এমনি হয়ে যাবে। সো আমার কাছে এটাকে আমি বানাবো কি করে, মানে tan বানাবো কি করে? cot পাই বাই 20 cot 3 পাই বাই 20, আর ভাই এটার মান তো 1, এটার মান হচ্ছে 1 আমি বসাইছি। এবার স্যার এটাকে আমি tan বানাবো, খেয়াল করো cot কে আমি tan বানাবো, একটু আগে পড়ে আসলাম না tan হইতে গেলে কি হইতে হবে, ওখানে ভাই পাই বাই 2 থাকা লাগবে। যদি আমি কোথাও এমন দেখি cot পাই বাই 2 মাইনাস থিটা, এটাকে আমি tan থিটা লিখে দিতে পারবো। একটু আগে পড়ে আসলাম যে কোথাও 90 বা 90 এর বীজগণিত থাকলে cot কি হয়ে যাবে tan হয়ে যাবে। তার মানে এটাকে আমার পাই বাই 2 বানানোই লাগবে যে করে হোক। আবার এর নিচে পাই বাই 20 ও আছে, আমার আবার পাই বাই 20 বানানো লাগবে। তাহলে করো যে ভাই আমি যদি এটাকে যোগ হবে না বিয়োগ হবে পরে দেখব। যদি আমি এটাকে লসাগু করি, দেখো তো এই যে পাই বাই 2 আর ভাইয়া বুঝি নাই, এর নিচের লাইনটা বুঝি নাই। কোনটা ভাইয়া? থার্ড লাইনটা বুঝি নাই ভাইয়া। এইটা এই লাইনটা। চলো আমি কি করছি, জি ভাইয়া, এটাকে বসাই দিছি cot পাই বাই 4 এর মান কত 1, তাও বসাই দিছি। আর আমি বলতেছি যে তুমি cot কে cot এর সাথে গুণ করলে কিছু পাবা না, বাট cot কে যদি তুমি tan এর সাথে গুণ করতে পারতা। খেয়াল করো আমি যদি tan আর cot গুণ করি, cot কে কি লেখা যায় 1/tan লেখা যায়, বা tan কে কি লেখা যায় 1/cot লেখা যায়। এই দুটো কাটাকাটি হয়ে যায় না, কি থাকে 1 থাকে। সো আমার টার্গেট হচ্ছে এই যে দুটো cot আছে না, আমি ছোট cot দুটোকে রেখে দিব, আর বড় যে cot, দেখো এখানে 7 পাই এখানে 9 পাই, এই দুটোকে আমি tan এ বানাবো। এখন tan এ বানাতে গেলে কি করতে হয় তাহলে তো, যদি কোথাও tan এর cot, দেখো cot 90 মাইনাস থিটা পাও, ওই cot কি হয়ে যাবে tan হয়ে যাবে না। তাহলে cot কে যদি tan এ বানাইতে হয় তাহলে কি লাগবে ভাই, এখানে পাই বাই 2 লাগবে। সো আমি কি করার চেষ্টা করতেছি, এই মানটাকে এই পাই বাই 2 এর ফরম্যাটে ফেলার চেষ্টা করতেছি। মানে এমন ভাবে একটা মান লিখব যাতে করে তাদের যোগফল বা বিয়োগফল 7 পাই বাই 20 আসে, এবং এখানে পাই বাই 2 অবশ্যই থাকে। আমি এখানে জোর করে পাই বাই 2 নিয়ে আসছি। আবার আমার যদি পাই এই দুটো কোণ সেম বানাইতে হয়, তাহলে এটা পাই বাই 20 লাগবে। সো আমি এবার দেখব যে এদেরকে যোগ করব নাকি বিয়োগ করব, যে সেটা 7 পাই বাই 20 আসে। তাহলে যখন তুমি এই দুটোকে যোগ করবে, ধরো যোগ আমি বিয়োগ করতেছি, ধরো এই দুটোকে আমি বিয়োগ করতেছি, বিয়োগ করলে আমার লসাগু কত 20 না, লসাগু 20 হয় এই 2 দ্বারা ভাগ দাও, ভাগ দিলে 10 পাই মাইনাস পাই। ভাই হ্যাঁ, কিন্তু 10 পাই মাইনাস পাই তো আসে 9 পাই, বাট আমার লাগবে কি 7 পাই না। যদি আমি 3 পাই লিখি, তারপরে আমি যদি এটাকে পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 20 লিখি, এটা লসাগু কত দেখো 7 পাই বাই 20 আসে। এটা যদি মাইনাস 3 পাই হয় 7 পাই বাই 20 আসে। আচ্ছা আমাকে শুধু বলো যে তোমরা এই 7 পাই বাই 2 এর এটা বানানো বুঝছো কিনা, না হলে অঙ্ক আর করে লাভ নাই। বুঝছি স্যার। ওকে, যদি এটা বুঝো তবে এই 9 পাই বাই 20 এর বানানো বুঝবা, যেটা আমি tan এই বানাবো। এবার tan এ বানাইতে হয় এটাও পাই বাই 2 নিব। এবার খেয়াল করো তো, যদি এই জায়গা শুধু পাই থাকতো তবে কি হইতো, এটা 9 হয়ে যেত না। 10 থেকে পাই চলে গেলে 9 পাই থাকে। সো এটাকে আমি এই ফরম্যাটে বানাইতে পারি, পাই বাই 2 মাইনাস পাই বাই 20, এটাকে লসাগু করলে 9 পাই বাই 20 পাওয়া যাবে। যদি তাই পাও, এবার এটা থেকে গেল cot পাই বাই 2 থেকে গেল,
আমি cot 3π/20 রেখে দিচ্ছি। এই 1 কে আর কি করব, 1 যার সাথে গুণ দিবা সেই থেকে যায়। এবার দেখো তো এই জায়গাটায় এই যে cot π/2, এই cot π/2 থাকলে cot কি হয়ে যাবে, tan হয়ে যাবে, tan 3π/20। কোন কোয়াড্রেন্টে পড়ছে, 90 এর থেকে ছোট, তার মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে না, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, tan ও পজিটিভ, cot ও পজিটিভ, সবাই পজিটিভ। আর এখানেও তাই, tan হয়ে যাবে π/20। এবার আমি কি করব, আমি এই দুটোকে রেখে দিব, আমি tan কে 1/cot লিখতে পারি, এই tan কে 1/cot লিখতে পারি। যদি পারি তখন এইটা এটা কাটা ভাগ হয়ে যাবে, এইটা এটা কাটা ভাগ হয়ে যাবে, অ্যানসার কত, 1। দেখো তো অঙ্কটা বুঝছো কিনা। কারণ সমস্যা কি বলতো, আচ্ছা ভাইয়া, এখানে একটা কোশ্চেন হচ্ছে, মানে আমরা সেকেন্ড লাইনে cot 5/20 লিখছি, এরপর cot 3π/20 এটাও লিখছি, দেন এটাও লিখছি, cot 5/4 এটা লিখছি, দেন কিভাবে বুঝবো যে মানে আমাদের 5/2 থেকে 5/20 এটা বিয়োগ করতে হবে, বা 3π/20 বা যেটাই হোক এটা বিয়োগ করতে হবে? তো মানে এটার কথা বলতেছ, এটা কিভাবে বুঝবা। হ্যাঁ হ্যাঁ, এটা কি আমাদের প্রথম ইয়া থেকে বিয়োগ করতে হবে, যে মানে প্রথমে যেটা থাকবে ও আচ্ছা না, আমি সেটা থেকে? দেখো আমরা এখানে যখন বিয়োগ করব না, বাকিগুলো যখন করব দেখেন তখন আরো ইজি হয়ে যাবে। বাট এটা কি করব, আমার প্রথম কাজ এটা ওই cot থেকে tan বানাবো, তাই তো, তাই আমার প্রথমে টার্গেট হিসাব করতে হবে। আমার কাজ কি, আমি cot থেকে tan বানাবো, কারণ tan বানাতে গেলে π/2 লাগবে, নাহলে তোমার কোনো উপায় নেই। এবার তোমার হাতে তুমি কোন বানাবা, কি হয় এইটা অথবা এইটা, তখন আমি দেখবো যে ভাই বিয়োগ করে, আমি তো বিয়োগ করছিলাম এইটা π/2 মাইনাস π/20, পরে যখন আমি লসাগু করছি 20, এটা থাকে 10π মাইনাস π, 10π মাইনাস π। এখন দেখতেছি 10 থেকে 1 বাদলো 7 হয় না, তখন কি লাগবে আমার, ভাই আমার 3π দরকার, তাহলে এটাও কত 3 হয়ে যাবে, তখন আমি এই জায়গা 3 বসাইছি। আমি প্রথমে কি করব, আমার প্রথম টার্গেট ভাই কি, cot কে আমি tan বানাবো, তার মানে আমার লাগবে কি π/2। আর আমি কোন বানাবো, আমার টার্গেট ছিল আমি π/20 বানাবো, সেটা π/20 না হয় 3π/20 হয়ে গেছে। মানে তুমি যখন এমন করবা না, দুটোকে রাখবা, দুটোকে চেঞ্জ করার চেষ্টা করবা, দেখবা এই দুটো যে কোনো একটা তাদের মতো হয়ে গেছে, অটোমেটিক হয়ে যাবে এই ওয়েতে। তোমার বইয়ে আরো দুই তিনটা অঙ্ক আছে, যেমন তোমরা যখন অঙ্ক করবে আজকে দেখবা 2 এর 4, আমি 2 এর 5 করাই দিছি, 2 এর 5 বোর্ডে আসছে বলে আমি 2 এর 5 করাই দিছি, 2 এর 4 নাম্বার অঙ্কটা করবা, দেখবা ওইটাকে তুমি একই ভাবে চেঞ্জ করবা। এবার তোমরা একটা কাজ করতে পারো, আরেকটা সহজ করে তোমাদের জন্য, তোমরা অঙ্কটাকে সবচেয়ে ছোট যে কোণটা আছে না, সবচেয়ে ছোট যে কোণটা আছে তোমরা তাতে ভাঙাই নেওয়ার চেষ্টা করতে পারো সব অঙ্ককে। যেমন 3 দাগ, তোমরা যখন বই খুলবা দেখবা বইয়ের 3 দাগে অঙ্ক আছে, যখন ওই অঙ্কগুলো করবা কি সবচেয়ে ছোট কোণে হচ্ছে ভাঙাই নেওয়ার চেষ্টা করবা। যখন তুমি সবচেয়ে ছোট কোণে ভাঙাই দিবা তখন তোমার জন্য অঙ্ক ইজি হয়ে যাবে। আমি কথা বুঝাইতে পারছি? না করলে আসলে বুঝবা না, আমি যতই বুঝাই, যেটা অঙ্ক করতে হবে তোমরা একটা কাজ করবা। আচ্ছা ছোট করার নিয়মটাকে একটু দেখাই দিবেন নাকি আমরাই পারবো? কোনটা, 3 দাগ? ওই যে আপনি বললেন সবচেয়ে ছোটটা নিয়ে করতে হবে। আচ্ছা আমি একটা দেখাই দিব, হ্যাঁ আমি 3 দাগের একটা অঙ্ক দেখাই দিব, তোমরা পারবা, কিন্তু তোমাদের উপর ফার্স্ট ইয়ার তো ভরসা একটু কম, তো আমি হচ্ছে দেখাই দিই। ধরো 3 এর 1 sin স্কয়ার π/7 5/14 plus sin square 7 8 π/7 plus
9 পাই বাই 40 এই হচ্ছে অঙ্ক। আচ্ছা দেখো এই হচ্ছে অঙ্ক। ওকে, এই হচ্ছে অঙ্ক। দেখো একটা জিনিস খেয়াল রাখবা তোমরা, যদি কোথাও স্কয়ার দেখো না, এগুলো কিন্তু সব স্কয়ার। আমার লেখা কেমন বোঝা যাচ্ছে বুঝতে পারতেছি না, এগুলো হচ্ছে সব স্কয়ার। যখন তুমি স্কয়ার দেখবে না, এই যে আমরা যখন এই চিহ্ন হিসাব করতাম না, ভাই প্লাস হবে না মাইনাস হবে, স্কয়ার দিলে বাদ। তুমি চিন্তা করো তোমার কাছে একটা অঙ্ক আছে sin স্কয়ার হচ্ছে পাই মাইনাস পাই বাই 6 বা পাই প্লাস পাই বাই 6। এটা যদি নেগেটিভ হয় স্কয়ার গুলো তো ভাই মাইনাস তো অটোমেটিক পজিটিভ হয়ে যায়। সো যেমনি স্কয়ার চলে আসবে না, আমরা মাইনাস হিসাব বাদ, স্কয়ার চলে আসলে সকল কোণ পজিটিভ। যদি কোথাও দেখো মনে রাখবা, যদি কোথাও স্কয়ার দেখো বুঝবা সকল কোণ হচ্ছে পজিটিভ। এবার আমি কি বললাম যে আমি এর মধ্যে সবচেয়ে ছোট যে কোণটা না, দেখো তো এখানে সবচেয়ে ছোট কোণটা পাই বাই 7, আমি বাকি তিনটাকেও পাই বাই 7 এই ভাঙাবো। কিভাবে ভাঙাবো? এটা আমি পাই বাই 7 রেখে দিব, দিলাম। আমি কি বলতেছি, এটাকে আমি পাই বাই 7 এ ভাঙাবো, বাট এর নিচে হর আছে কত 14 না, বাট এখানে কত আছে 7, আর আমার 2 নেওয়া লাগবে, তখন এটা আমি পাই বাই 2 নিব। খেয়াল রাখো, খেয়াল করো আমি এখানে পাই বাই 2 কেন নিলাম, আমার এই লসাগু আছে 14, যদি আমার 14 রাখতে হয় মানে 14 বানাইতে হয়, তাহলে 7 দুগুণ 14 না, যদি 7 দুগুণ 14 হয়, খেয়াল করো এখানে মাইনাস হবে না প্লাস হবে, মাইনাস হবে। কি হইল, এটা লসাগু হচ্ছে 7, সরি এর লসাগু হচ্ছে 14, 14 7 পাই মাইনাস 2 পাই মানে কত 5 পাই। তার মানে যদি এই অঙ্ক করতে হয় আমাদের, আমাদের কি করতে হবে, প্রথমে দেখতে হবে এই যে লসাগু কত বানাবো, 7 দুগুণই 14, আমি 7 পাই বানাচ্ছি। এবার এইটা 7 পাই আছে, আমি 7 পাই বানালাম, এর লসাগু কত স্যার, এর লসাগু হচ্ছে 7, হরও কত 7, তাহলে এবার আমার পাই বাই 2 দেওয়ার দরকার নেই, এবার আমি পাই নিব। খেয়াল করেন পাই মানে কি, পাই নিচে অন আছে না, তার মানে এর লসাগু হচ্ছে 7, এর সাথে যোগ দেন তো 7 পাই প্লাস পাই। স্যার পাই বাই 2 মাইনাস 2 পাই বাই 7 হবে না? এটা হ্যাঁ, যেহেতু 5 পাই আছে। মাইনাস 2 পাই বাই, এটা কথা হচ্ছে মাইনাস 2 পাই বাই 7 হবে না, তাই আচ্ছা আমি দেখাচ্ছি, আমি বুঝছি তোমার কথা। এবার খেয়াল করো এটা লসাগু কত হবে 14 বলছি না, এই 2 দ্বারা 14 কে ভাগ দিলে কত থাকে 7, তখন এটা কত 7 পাই, এই 7 দ্বারা 2 14 কে ভাগ দিলে কত থাকে 2 থাকে না, তার মানে কত মাইনাস 2 পাই হওয়া উচিত না, তবে দেখো তো 5 পাই বাই 14 আসে, বাট যদি আমি এখানে 2 নিয়ে নিতাম তবে এটা 4 হয়ে যেত। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে গেল। এবার দেখো এখানে যেটা বলতেছিলাম যে 7 আছে, আমি এখানে পাই রাখবো, লসাগু করলে 7 পাই প্লাস পাই কত 8 পাই। এবার খেয়াল করেন এই জায়গাটায় যখন আসতেছেন আপনি, আমার কাজ আমি 7 পাই বাই 7 রাখবো, তার মানে এটা কত পাই বাই 2 হবে, যাতে করে কি 7 দুগুণই 14 আগের মতো। এবার খেয়াল করো এখানে ছিল 7 পাই মাইনাস 2 পাই হয়েছিল 5 পাই, এবার এখানে হচ্ছে প্লাস হবে 7 পাই প্লাস 2 পাই কত 9 পাই। যখন তুমি এই করতেছো sin স্কয়ার পাই বাই 7, দেখো তো পাই বাই 2 থাকলে, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, 90 থাকলে আমরা অনুপাত কি হয়ে যাবে, অনুপাত চেঞ্জ হয়ে যাবে, sin কি হবে cos, তাহলে এটা কত cos স্কয়ার পাই বাই 7। আমি বলছিলাম যে যেখানে স্কয়ার আছে এখানে আমি কোঅর্ডিনেট হিসাব করবই না, নেগেটিভ আসলেও স্কয়ারের কারণে সেটা পজিটিভ হয়েই যাবে। যেমন এইটা দেখো পাই আছে, পাই মানে কি 2 পাই হচ্ছে 2 ইনটু পাই বাই 2 মানে কি 90 এর যোগ গুণিতক, 90 এর যোগ গুণিতক হলে কি অনুপাত পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, তার মানে এটা হচ্ছে sin স্কয়ার পাই বাই 7। দেখো এটা পাই বাই 2 অনুপাত পরিবর্তন হয়ে যাবে cos স্কয়ার পাই বাই 7। এবার আমি এই দুটোকে আলাদা ব্র্যাকেট রাখি, তোমরা অলরেডি পড়ে আসছো
sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। তার মানে থিটা যাই হোক এটা ম্যাটার না, মানে কোন যাই হোক যদি দুটো সেম থাকে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এই মান হচ্ছে তোমার 1 প্লাস এটুকের মান কত 1 1 কত 2। এই হচ্ছে অঙ্ক। এবার কি বুঝছো যে সবচেয়ে ছোট কোণে কিভাবে বানাবা? জি স্যার। ওকে, যদি বুঝে থাকো আজকে হচ্ছে আমি ক্লাস এই পর্যন্ত রাখবো, একটা আমি লেট করে শুরু করছি, আমার বাসা হচ্ছে এখান থেকে প্রায় 40 মিনিট, ঠিক আছে? কালকে থেকে আমরা ঠিক 9টায় শুরু করব। আজকে তো ক্লাস উল্টাপাল্টা হয়ে গেল। তোমরা একটা কাজ করবা, তোমাদের কাজ হচ্ছে 7 এর টাইপ 1 2 আর 3, তো এটা তোমাদের কাজ। আমি লিখে দিই, নিজেরা ট্রাই করতে হবে, খালি ক্লাস দেখলে হবে না। 7a টাইপ 1 2 আর 3, 1 2 আর 3 তোমরা পারবা। 7a টাইপ 1 2 আর 3 তোমরা পারবা, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় আমার নাম্বার তো আছে, ওই হোয়াটসঅ্যাপে নক দিলে আমি বলে দেব কি করতে হবে, ঠিক আছে স্যার? তো আজকে এই পর্যন্তই। ওকে ভাই। জীবন